নমস্কার বন্ধুরা, নতুন একটা দিন নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। তো যারা আমার নতুন বন্ধু আমার ব্লগটা দেখছো তারা অবশ্যই আমার পাশে থেকো, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করতে ভুলো না, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা আশা জাগায় একটা নতুন ভিডিও তৈরি করতে। তোমরা তো ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আমি আজকে কি বিষয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি। চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। তো আগের দিন আমি দেখিয়েছি কৃষ্ণনগর থেকে পুরী আসার যে জার্নিটা, সেটা আমি তোমাদেরকে তুলে ধরেছি আগের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলতে চলেছি আমাদের মাথা পিছু এক একজনের কত করে খরচ হয়েছে। তো তোমরা যদি পুরী আসার চিন্তা ভাবনা করো, অবশ্যই এমন কিছু খরচ লাগে না। প্রত্যেকের মাথা পিছু 4,000 টাকা করে হলেই তোমরা 4 দিন 3 রাত আরামে কাটিয়ে যেতে পারো। ধীরে সুস্থে সব কিছু দেখে তোমরা কাটিয়ে যেতে পারো। তো আজকের ব্লগটা স্কিপ না করে শেষ অবধি দেখো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, তোমরা যারা পুরী আসতে চাইছো তারা দুভাবে আসতে পারো, একটা হচ্ছে বাসে আর একটা হচ্ছে ট্রেনে। তো আমাদের কাছে ট্রেনের জার্নিটা কমফোর্টেবল বলে আমরা ট্রেনে জার্নি করেছিলাম। হাওড়া থেকে অনেক রকমই ট্রেন পাওয়া যাবে পুরীতে আসার জন্য। আমরা এসেছিলাম দুরন্ত এক্সপ্রেসে, তোমরা চাইলে বন্দে ভারতেও আসতে পারো। আমাদের দুরন্ত এক্সপ্রেসের মাথা পিছু এক একজনের লেগেছিল 550 টাকা করে এক একজনের। আর তোমরা যদি ট্রেনের খাবার খেতে চাও, যদি আমরা ট্রেনের খাবারটা খাইনি তাই আমাদের 100 টাকা করে কম লেগেছিল। তোমরা যদি কেউ ট্রেনের খাবার খেতে চাও তাহলে তোমাদের মাথা পিছু এক একজনের 650 টাকা করে পড়বে। এই হলো আমাদের ট্রেনের খরচ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে সামনে সমুদ্রও চলে এসেছে। এই যে আমরা পুরীর সমুদ্রে চলে এসেছি। তো আর কিছুটা গেলেই হচ্ছে আমাদের হোটেল। তো আমরা হোটেলটাও অনলাইনে বুক করে এসেছিলাম, কারণ এখানে এসে এক জায়গায় বসে থেকে হোটেলে ঘোরাঘুরি করাটা অনেকটা বিরক্তির ব্যাপার লাগে। তাই জন্য আমি যেটুকু বলবো তোমাদেরকে সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরাও বাড়ির থেকে হোটেল দেখে তোমরা বুক করে আসতে পারো, তাহলে অনেকটা চিন্তামুক্ত হয়। তো এই হচ্ছে আমাদের হোটেলের রুম। দেখো তোমরা, খুব সুন্দর, খুব পরিষ্কার, খুব পরিচ্ছন্ন। মানে আমাদের কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। তো আমার কাছে তো আমি একটা হচ্ছে কি বলবো, খুবই খুঁতখুঁতে মেয়ে বলতে পারো। তো আমার কাছে হোটেলটা আমার খুবই ভালো লেগেছে। আমি ছিলাম তাই বলে না, সত্যি আমার কাছে হোটেলটা খুবই সুন্দর লেগেছে আর খুবই ভালো। হয়তো সমুদ্রের পাড়ে না, হোটেল থেকে সমুদ্রের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে 3 মিনিটের দূরত্ব। তো হোটেলের শুধু হোটেল ভালো না, হোটেলের যিনি মালিক তিনিও খুবই ভালো। তার ব্যবহার, মানে ওনার ব্যবহার যে এত ভালো আর কি বলবো। আমরা হোটেলটা বুক করেছিলাম আসার 2 সপ্তাহ আগে। তো উনি ফোন করে বারবার জানতে চেয়েছিল যে আমরা যাব কি না, আর আমরা আসবো। তো যখন এসেছি তখন নিচের ঘরগুলো খালি হয়নি, কারণ আমরা সকালবেলা ট্রেনে বলেছি যে ট্রেন থেকে নেমেছিলাম আমরা ভোর 4টেই। তো এখানে আসতে আমাদের 5টার সময় আমরা পৌঁছে গিয়েছিলাম। তো তখন কোনো ঘরও খালি ছিল না, শুধু ওপরের ঘরটা খালি ছিল। তো সবাই আমরা এই ওপরের ঘরে এসেই বসেছিলাম। যদিও হোটেলের চেক ইন হচ্ছে সকাল 9টা আর চেক আউট সকাল 7টা। তো নিচের ঘরগুলো ওই জন্যই খালি ছিল না। তো আমরা এসে টিভি চালিয়ে এখানেই বসেছিলাম। তো তারপর নিচের ঘরগুলো যখন খালি হয়, এখনও পরিষ্কার হয়নি, তাও তোমাদের আমি এসি ঘরটা দেখাবো। যদিও আমরা নন এসি ঘর নিয়েছিলাম। তো চলো তোমাদের এসি ঘরটাও এই হোটেলে দেখিয়ে দিই। তো এইটা হচ্ছে এসি ঘর। তো এটা এখনও সেভাবে পরিষ্কার হয়নি, কারণ একটু আগেই যারা ছিল তারা বেরিয়েছে আর ব্যাগপত্রগুলো রাখতে দিয়েছে আমাদের। তো ওনারা এখনই পরিষ্কার করে দেবে সব কিছু, আবার সব কিছু নতুন করে পেতে দেবে। তো এই ঘরেও একটা টিভি রয়েছে, একটা ড্রেসিং টেবিল রয়েছে, এদিকে একটা এমনি টেবিল রয়েছে খাবার টাবার খাওয়ার জন্য। আর এই সাইডটায় বাথরুম দরজার পিছনে, আর ঢুকেই রান্নাঘর, মানে রান্নার জায়গা। তো তোমরা চাইলে এসি ঘরেও রান্না করতে পারো এসিটা বন্ধ করে। এই হচ্ছে এসি রুম। আমরা এই হোটেলে সব রকম সুযোগ সুবিধা পেয়ে যাবে। তো আসার সময় দেখলেই আমরা সমুদ্র দেখতে দেখতে এসেছি। তো সবাই খুব এক্সাইটেড ছিল যে আমরা সমুদ্রে যাব। তো এখন সকাল টাইমে একটু গরমটা কম আছে, যদিও সমুদ্রের ধারে অতটা গরম লাগে না হাওয়াতে, কিন্তু সমুদ্র থেকে একটু পাড়ের দিকে গেলেই প্রচণ্ড গরম। তো সবাই বললো এখনই সকালবেলাতেই আমরা সমুদ্রের ঢেউ নেব। তো সবাই চলে এসছে। আর আজকে আমরা সমুদ্রে স্নান করিনি, আমরা আগামীকাল করব। তো এখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগছিল, খুবই মানে এখন ইচ্ছে করছে যে এখনই দৌড়িয়ে জোরে চলে যেতে পারতাম। তো যাই হোক বন্ধুরা, আমাদের হোটেলটা ছিল স্বর্গদ্বারের খুবই কাছে। আর আমাদের পার ডে রুম ভাড়া নিয়েছে 800 টাকা করে, আর প্রত্যেকটা রুমে 3 জন করে থাকার ব্যবস্থা রয়েছে ভালোভাবে। আমাদের আর একটা সুবিধা হয়েছিল, যেহেতু আমাদের হোটেলটা ছিল বাঙালি বাজারের একদম সামনে, তো আমরা রাতে রান্নাবান্না করে খেতে কোনো অসুবিধাই হয়নি।
সমুদ্র থেকে ফিরে খাওয়া দাওয়া করে রান্নাবান্না করেছিল, খাওয়া দাওয়া করে এতটাই টায়ার্ড লাগছিল যে সবাই মিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। তো তারপর বিকেলেও না 3টের দিকে আমরা একটু সাইট সিন দেখতে বেরিয়ে পড়েছিলাম। তো আশেপাশে যে মন্দিরগুলো আছে সেগুলাই দর্শন করব, যেমন জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি, এগুলাই দেখব। তো চলো তোমাদের সাথে সেগুলাই শেয়ার করি। তো প্রথমেই আমাদের নিয়ে এসেছিল যে আমরা যেই টোটোটাকে ভাড়া করেছিলাম তিনিই সব কিছু ঘুরিয়ে দেখাচ্ছিলেন। তো প্রথমেই আমাদের যে মন্দিরটাতে নিয়েছিল এটা একটা বৌদ্ধ মন্দির। তো এখানে বিশেষত্ব হচ্ছে সবাই খুব সুন্দর হাতের কাজ তৈরি করছিল, জানো। কাঠের এত সুন্দর একটা কৃষ্ণ ঠাকুর তৈরি করেছিল, দেখাতে পাইনি কারণ ওই দিকে ঘোরানো ছিল। তো মন্দিরটা খুবই সুন্দর, উপরে প্রচুর ফুল দিয়ে ঘেরা আর খুব সুন্দর। এই যে এখানে ওনারা কাজ করছেন, সবই কাঠের কাজ, হাতে তৈরি করছে, এত সুন্দর কারুকার্য করে তৈরি করছে, চোখের সামনে না দেখলে হয়তো বোঝা যাবে না। আর কোনো মেশিনের সাহায্যে নয়, ওনারা হাত দিয়েই দেখছি সব কিছু তৈরি করছেন। তো অনেকগুলো সামনে এই যে মূর্তি তৈরি করা রয়েছে, খুব সুন্দর হাতের কাজ। তো চলো এবার মন্দিরের দিকে যাওয়া যাক। তো প্রথমেই সামনে একটা বৌদ্ধ মূর্তি, তো মনে হচ্ছে এনাদেরই হাতের কাজের তৈরি, খুব সুন্দর। চলো এবার মন্দিরের ভিতরে দেখা যাক। তো সিঁড়ির চারপাশ দিয়ে খুব সুন্দর টবে গাছগুলো লাগানো, জানি না এতে ফুল ফুটবে কি না, খুব সুন্দর লাগছিল, একই মাপের সাইজ করে কাটা। আমরা যদি বিকেলে এই সময় আসতাম তাহলে হয়তো খুবই ভালো লাগতো, কারণ এত সুন্দর ফুল গাছ চারিদিক দিয়ে লাগানো না, ঘুরতে ইচ্ছে করছিলো, কিন্তু এত রোদের তাপ পা পুরো পুড়ে যাচ্ছিলো উপরে পাথরের উপরে। তো এই যে মন্দিরের ভিতরে সবই বৌদ্ধ মূর্তি রয়েছে, আর বিশেষ কিছু দেখলাম না সেরকম। তো এই যে চারিদিক দিয়ে ফুল গাছ লাগানো, আর হাঁটা যাচ্ছে না এই রোদের, মানে পা একেবারে পুড়ে যাচ্ছে এত রোদ। তো চলো ওইদিকে, দেখেছো কি সুন্দর ফুল গাছগুলো লাগানো। যদিও ফুল গাছ লাগালেই হয় না, যত্ন করতে হয়, এনারা হয়তো যত্ন করেন তাই জন্য এত সুন্দর রয়েছে। আর ফুল গাছে, প্রত্যেকটা ফুল গাছেই খুব সুন্দর ফুল ধরে রয়েছে, তো খুবই ভালো লাগছিল। আর এই যে এই সাদা ফুল গাছটা তো চোখের সামনে থেকে দেখতে এত সুন্দর লাগছিল, যদিও ফুল গাছেই মানায়, তুললেই হয়তো নষ্ট হয়ে যাবে, খুব সুন্দর লাগছিল ফুল গাছগুলো, দেখেছো। তো চলো এবার আমরা একটা নতুন মন্দিরে যাব। তো এই যে এইটা হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি, কিন্তু এত কপাল খারাপ আমাদের, ওটা বন্ধ ছিল এখন, কারণ ভিতরে কাজ হচ্ছিল, এদের এখানে একটা কি অনুষ্ঠান আছে, তো সেই জন্য এখানে মন্দিরের ভিতরে কাজ হচ্ছে তাই বন্ধ। তো চলো এবার নিয়ে যাচ্ছে উনি আমাদের জগন্নাথের পিসির বাড়ি, সেইটা দর্শন করতে পারি কিনা চলো দেখা যাক। তো বন্ধুরা আমরা পৌঁছে গিয়েছি জগন্নাথের পিসির বাড়ি। তো হচ্ছে রাস্তা দিয়ে খালি পায়ে হেঁটে যাচ্ছি, কারণ গাড়ির কাছে ছুটিটা খুলে রাখতে বললো, সামনেও খোলা যেত কিন্তু আমরা ওখানেই খুলে এসেছি, ভেতরে রাখা যাবে কি যাবে না। আর রাস্তা প্রচণ্ড তাহাত, এত গরম। তো এই যে চলে এসেছি আমরা জগন্নাথের পিসির বাড়ি। তো এখানেও কপালটা আমাদের খারাপ, কারণ ভিতরে ওদের সন্ধ্যাবেলায় একটা অনুষ্ঠান আছে, সেই জন্য এখন মন্দিরটা বন্ধ করে রেখেছে। তো আমরা সামনে অবধি যাব, কিন্তু মন্দিরের ভিতরে ঢুকতে পারবো না। তো এই যে এই জায়গাটা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, চারিদিকে জল, মধ্যেখানে মন্দির, দেখতেই একটা অপরূপ সুন্দর লাগছিল। দেখো তোমরা, একটা মজার ঘটনা ঘটেছে, একজন লোক সামনে আমার দাঁড়িয়ে আছে, তো তিনি কোন ভাষায় কথা বলছে আমি জানি না, আমি ভেবেছি হয়তো আমাকে ভিডিও করতে বারণ করেছে, তাই আমি হতভম্ব হয়েছিলাম যে হ্যাঁ ভিডিও করব না। তারপর দেখলাম উনি অন্য একজনকে বলছেন। যাই হোক, চারিদিকে জল, তো জলের মধ্যে ওই সাদাটা যে কি মন্দির জানি না, ওখানে যাওয়া যায়ও না। তো এই যে একই আকাশে একদিকে চাঁদ উঠেছে, ওই যে চাঁদ, আর এইদিকে সূর্য, দুপুরবেলা। তো যাই হোক, এত রোদ ওই রাস্তাটা দিয়ে যেখানে মন্দিরের ভিতরে ঢুকতে হবে, এত গরম, তো হচ্ছে সবাই পা ধুয়ে নিচ্ছে। তো চলো, দিদিভাই তো পা ধুয়ে এসছে, বলছে এত গরম পা দেওয়া যাচ্ছে না, তাও পা পুড়ে যাবে, খুবই রোদ। তো আমরা এই যে রেলিংয়ের এদিকে একটু ছায়া পড়েছে, এদিক দিয়েই হাঁটছি, আর খুব সুন্দর হাওয়া হচ্ছিল।
এই যে আমরা এখন মন্দিরের ভিতরে প্রবেশ করছি, কিন্তু ওই সামনে গিয়েই বলবে যে মন্দিরে প্রবেশ আজকে নিষেধ, কারণ সন্ধ্যাবেলা। তো এটা হচ্ছে আমার দিদি ভাই, আমার ননদ। তো যাই হোক, যেটা বলছিলাম, তো সন্ধ্যাবেলায় এখানে হচ্ছে একটা অনুষ্ঠান রয়েছে, তাই জন্য আমাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেননি। 7টা থেকে একটা অনুষ্ঠান রয়েছে। তো ওই যে ভিতরে, ওইটা হচ্ছে একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি, কিছুই সেরকম দেখা যায়নি মন্দিরের ভিতরটা। তো এই যে বাইরে এই জায়গাটা করে ওই যে একটা রূপোর সিংহাসন, রথ মতো তৈরি করা জলের মধ্যে নৌকার উপরে। তো এই দুটো, এই দিকে একটা আর ওই সাইডে আর একটা রয়েছে। তো এই দুটো নৌকার উপরে ভগবানকে বসিয়ে এদের সন্ধ্যাবেলা কোনো একটা অনুষ্ঠান হবে, কি নৌকা বিহার না কি একটা বলছিল। যাই হোক, জলের ওপরেই অনুষ্ঠানটা হবে। তো যাই হোক, আমাদের কপাল খারাপ, আমরা জগন্নাথের মাসির বাড়িটাও দেখতে পেলাম না, পিসির বাড়িটাও দেখতে পেলাম না। তো এখন চলে এসেছি, আমরা এখন চলে এসেছি একটা সমাধি আশ্রমে। তো এই সমাধি আশ্রমটা হচ্ছে আচার্য শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর সমাধি আশ্রম। তো এখানে ওনার সমাধি দেওয়া রয়েছে। তো তোমাদের সাথে আরেকটা ঘটনা শেয়ার করি। এই যে এখানে লেখা আছে ছবি তোলা কঠোরভাবে নিষেধ। সত্যি কথা বলতে আমি না তখন একবারের জন্য ওই পোস্টারটা আমার চোখে পড়েনি, কারণ এই যে এই সাইডে অনেক বকুল গাছ রয়েছে, অনেক বড় বড়। তো ওইগুলো দেখতে দেখতেই আমি ঢুকেছি, আর হাতে একদিকে ভিডিও করতে করতে ঢুকেছি। তো হচ্ছে আমি একবারের জন্য আমার চোখে পড়েনি যে ওখানে লেখা আছে ছবি তোলা কঠোরভাবে নিষেধ। এবার হয়তো এখানে কেউ ছিল না, কোনো পান্ডা ছিল না, কোনো কেউ ছিল না। হয়তো তারা যদি দেখতো তাহলে আমার এই ছবি তোলাটাকে হয়তো মানে অনেক ফাইন দিতে হতো আমাকে। তো এখানে কেউ ছিল না, তাই জন্য আমি ছবিটা তুলতে পেরেছি আর তোমাদের সাথেও শেয়ার করতে পারছি। এই যে সেই অমূল্য দর্শন, এটা হচ্ছে আচার্য শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামীর সমাধি আশ্রম। তো ভিতরটা আমরা দেখেছি, খুবই সুন্দর। সব কিছু ওনার যা যাবতীয় প্রয়োজনীয় সব কিছু রাখা আছে। তো চলো, এবার আমরা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখনও কেউ নেই, তাই জন্য হয়তো আমি ভিডিওটা করতে পেরেছি, না হলে হয়তো আমাকে ফাইন দিতে হতো। তো যাই হোক, মন্দিরের এক সাইডে অনেক রকমের ফল গাছ লাগানো আছে। তো এখানে একটা জামরুল গাছ আছে, প্রচুর জামরুল ধরেছে তাতে। এক ধরনের ছোট জামের গাছ রয়েছে, আম, পেয়ারা, অনেক রকম ফলের গাছ ছিল। তো এই যে সেই জামরুল গাছটা, ছোট ছোট জামরুল ধরে রয়েছে। এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। এরপর যে মন্দিরটায় আমরা এসেছি সেটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। শুধু একটা না, ওনার অনেক রূপের এখানে হচ্ছে মূর্তি রয়েছে। তো 108টা ঠাকুর হচ্ছে শিবলিঙ্গ রয়েছে। আমি এই ভিডিওটা তোমাদের আগেও শেয়ার করেছি, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো চলো ভিতরটা দেখো। শুধু শিব ঠাকুর নয়, রাধাকৃষ্ণ, জগন্নাথ, অনেক রকমই ঠাকুর রয়েছে। তো চলো তোমরা দেখতে থাকো।
এই হলো বন্ধুরা 108 শিবলিঙ্গ। তো কত সুন্দর লাগছে, কোন দিকে দেখাবো বুঝতে পারছি না। একসঙ্গে 108 শিবলিঙ্গের আমি দর্শন করছি, তোমরাও আমার সঙ্গে দর্শন করো। সবই ঠিক আছে, তবে একটা জিনিস আমার একটু খারাপ লেগেছিল, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই যে শিবলিঙ্গগুলো দেখছো, কিছু কিছু শিব ঠাকুরের মাথায় না পয়সা দেওয়া রয়েছে। এই যে এই শিব ঠাকুরের মাথায় যেমন, আমি বলতে চাইছি মাথায় কেন পয়সা দিচ্ছ শিবলিঙ্গের? সামনে তো প্রণামী বক্স আছে, তাতে দিতে পারো। ওইখানে দেওয়াটা না ঠিক কেমন একটা লাগছিল, ভালো লাগছিল না। তো এটাই একটু খারাপ লেগেছে, তাছাড়া আর কিছুই না। খুব সুন্দর দর্শন করেছি, অনেক ঠাকুর আছে, অনেক কিছু, অনেক মন্দির, আর এত ঠান্ডা জায়গাটা, এত শীতল, চারিদিকে গাছপালা। আরও পিছন সাইডে অনেক কাজ টাজ হচ্ছে। তোমরা যদি পুরী এসে থাকো অবশ্যই পুরীর ওমকার মন্দিরটা দর্শন করে যেও, খুব সুন্দর আর খুব ঠান্ডা একটা জায়গা। আসলে আর যেতে ইচ্ছা করবে না, কিন্তু কিছু করার নেই, আমাদের তো যেতেই হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি আমার ভিডিওটা দেখতে ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আর যারা শেষ অবধি ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।